চরণ কাকা, ও চরণ কাকা, বাড়ি আছো নাকি? তাড়াতাড়ি চলো মাঠে, এদিকে তো সকাল গড়িয়ে দুপুর হতে চললো। কে? অনিমেষ এলি বাবা? হ্যাঁ হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি পা চালাও কাকা, বর্ষা নামার আগে আমাদের জমিতে চাষ দিতে হবে। নিজেদের মধ্যে নানান রকমের কথাবার্তা, ভাব ভালোবাসা বিনিময় করতে করতে আমরা গ্রামের পথ ধরে এগিয়ে চললাম মাঠের দিকে। শেষমেশ মাঠের কোনায় গিয়ে যখন আমরা দাঁড়ালাম, তখন আকাশে কালো মেঘ ঘন হয়ে এসেছে। নে বাপ, কাজে লেগে পড়, বৃষ্টিটা জাঁকিয়ে আসবে মনে হচ্ছে। হ্যাঁ কাকা। এই বলে কোদাল হাতে আমরা দুজনে লেগে পড়লাম মাটি কোপাতে। বেশ কিছুক্ষণ পর চরণ কাকার কোদালের আঘাতে একটি মাটির ছোট কলসি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আর ঠিক তৎক্ষণাৎ বজ্রবিদ্যুৎ সহ মেঘ গর্জন করে উঠল সজোরে। কাকা, এটা কি? কি জানি, তবে স্বাভাবিক কিছু যে নয় সেটা ঠিকই বুঝতে পারছি। মানে? ও, তোকে অত সব বুঝতে হবে না। আকাশের অবস্থা খুব খারাপ। চল বাড়ি চল, এই দুর্যোগ থামলে কাল না হয় আবার আসবো আমরা। চরণ কাকা তার কথা শেষ করে পাশের কবরস্থানের দিকে তাকাতেই তার চোখটা যেন কয়লার আগুনের মতো লাল হয়ে যেতে থাকলো। কাকা, ও চরণ কাকা, কি হয়েছে তোমার? আমি চরণ কাকার গায়ে হাত দিতেই সে যেন সম্বিত ফিরে পেল। কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ লাগছে? বালাই ষাট, শরীর খারাপ কেন লাগবে? আহা, তুই এখনো দাঁড়িয়ে আছিস? বাড়ি যাওয়ার ইচ্ছে নেই নাকি? নাকি এই মাঠেই থাকবি? না না, মাঠে কেন থাকবো, কিন্তু এই ভাঙা কলসিটার কি হবে? ওটা নিয়ে তুই ভাবিস না, ও আমি পরে এসে ঠিক ফেলে দেব। আমি চরণ কাকার মুখে এমন এক অস্বাভাবিক মুচকি হাসি দেখতে পেলাম, যেটা আমি আগে কোনোদিনও দেখিনি। আমি আর কথা না বাড়িয়ে বললাম, চলো খুড়ো। আমরা গ্রামের পথ ধরে যে যার মতো বাড়ি ফিরলাম। সেই দিন সন্ধ্যায় আমি আর চরণ কাকা ভৈরবতান্ত্রিকের বাড়ি যাওয়ার পথে একজন মদ্যপ লোক হঠাৎ করে আমাদের সামনে এসে দাঁড়ালো। সে চরণ কাকার উদ্দেশ্যে বলল, প্রচন্ড নরপিশাচ, এত লোকের তাজা রক্ত খেয়েও তোর মনে শান্তি হয়নি? আর কতজনের বলি চাস তুই? এই গ্রামকে শ্মশানে পরিণত না করা পর্যন্ত তুই শান্ত হবি না, তাই তো? দে, সবাইকে শেষ করি দে, ধ্বংস করি দে সবকিছু। এই বলে সে সেখান থেকে প্রস্থান করলো। আমরা দর্শকের ন্যায় দাঁড়িয়েই ছিলাম কিছুক্ষণ সেখানে। তারপর বিষণ্ণতা কাটিয়ে আমি বললাম, কাকা, কে উনি? আর কী সব উল্টোপাল্টা কথা বলে গেল উনি? আরে দেখলি না, উনি মদ্যপ অবস্থায় আছে। আর আমি ওনাকে চিনিও না। মাথায় ব্যামো আছে মনে হয়, এর জন্যই এমন ভুলভাল বকছে। নে নে চল, আর বেশি দেরি হয়ে গেলে ঠাকুরমশাই ধ্যানে বসে যাবে। আর উনি যদি একবার ধ্যানে বসে যান, তাহলে আমাদের আজ আর গল্প শোনা হবে না। না না, সেটা কি করে হয়? গল্প তো আমাদের শুনতেই হবে, নইলে যে রাতে ঘুম আসবে না কাকা। এই বলে আমরা দুজনে হাঁটা শুরু করলাম। চরণ কাকা ঠাকুরমশাই বলে যাকে সম্বোধন করলেন, তার নাম ভৈরবনাথ ভট্টাচার্য। আমরা ছোট থেকেই তাকে ভৈরবতান্ত্রিক বলে চিনি। তাছাড়াও আমাদের গায়ের প্রত্যেকেই তাকে খুব মান্যগণ্য করে। আমিও চরণ কাকা নিত্যদিন ঠাকুরমশাইয়ের বাড়ি যাই। ঠাকুরমশাইয়ের সাথে কিছুক্ষণ বার্তালাপ না করলে বা ঠাকুরমশাইয়ের কাছ থেকে গল্প না শুনলে রাতের ঘুমটা ঠিক স্বাচ্ছন্দ্যে হয় না। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাড়ি আছেন নাকি? কে? চরণ এলে নাকি? ও, সাথে অনিমেষও এসেছে দেখছি। হ্যাঁ ঠাকুরমশাই। এসো, ঘরে এসে বসো। আমরা যথারীতি ঘরে প্রবেশ করে টুলের ওপর বসলাম। ঠাকুরমশাই বসলেন ঠিক আমাদের সামনেই খাটের এক কোনায়। আচ্ছা ঠাকুরমশাই, আজ সকালে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে জানানোর ছিল।
ঠিক এমন সময় চরণ কাকা ঠাকুর মশাইয়ের দৃষ্টি আড়াল করে আমার হাতটা আলতো করে চেপে ধরল। আমার বুঝতে বাকি রইল না যে চরণ কাকা চাইছে না আমি সকালের ঘটে যাওয়া ঘটনাটা ঠাকুর মশাইকে বলি। অগত্যা আমিও বেমালুম কথাটা চেপে গেলাম। কি হলো অনিমেষ? তুমি কিছু বলতে চাইছিলে, বলো সেটা। না ঠাকুর মশাই, তেমন কিছু না। ও আচ্ছা। ঠাকুর মশাই, আপনার মনে আছে আমাদের গায়ের অমল গোয়ালার কথা, যার অপঘাতে মৃত্যু হয়েছিল? হ্যাঁ, মনে আছে বই কি। তার মৃত্যু তো পুরো গ্রামের কাছে এক দুঃস্বপ্নের ন্যায় ছিল। সেই দুঃস্বপ্ন যে কোনো মতেই ভুলবার নয়। কেন? কি এমন হয়েছিল যে পুরো গ্রামের ওপর এমন বিপদ নেমে এসেছিল? সে অনেক কথা। আজ না হয় আমরা এই গল্পটাই শুনি। তুমি কি বলো চরণ কাকা? হ্যাঁ, তা মন্দ হয় না। আপনি গল্প বলা শুরু করুন ঠাকুর মশাই। আজ থেকে বছর 20 আগের কথা। আমাদের গ্রামে অমল নামের এক গোয়ালা ছিল। সে আশেপাশে গ্রাম থেকে গোদুগ্ধ সংগ্রহ করে তা থেকে ছানা ও মিষ্টি তৈরি করত। এইভাবে তার বিক্রি বাট্টাও দিনের পর দিন অধিক হচ্ছিল। তার ব্যবসা ক্রমে ক্রমে ফুলে ফেঁপে উঠছিল। হঠাৎ একদিন, অমলগুলো, আমাকে 300 গ্রাম ছানা ও গোটা 25 রসগোল্লা দিও তো। হ্যাঁ হ্যাঁ, এই দি, এই নাও 300 গ্রাম ছানা আর 25টা রসগোল্লা। তোমার মোট হয়েছে 67 টাকা 50 পয়সা। এই নাও খুড়ো টাকা। মা, তোর কৃপা দৃষ্টি আমার উপর এইভাবেই রাখিস। এইভাবেই আমি সকল গ্রামবাসীকে ভেজাল দুধের ছানা ও মিষ্টি খাওয়াবো। তারপর তারা যদি অসুস্থ হয়েও পড়ে, তাহলেও তো সেই আমার কাছেই আসতে হবে ওষুধ সংগ্রহ করতে। আর আমি দ্বিমুখী আয়ে আরো অধিক ধনরাশির মালিক হব। ঠাকুর মশাই, আমাকে ক্ষমা মার্জনা করবেন আপনার কথার মাঝখানে বাধা সৃষ্টি করার জন্য। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটাকে আমি করতে পারি? অবশ্যই, নির্ভয়ে করো। অমল খুড়ো তো গোয়ালা ছিলেন, তাহলে ওনার কাছে সবাই ঔষধ সংগ্রহ করতে যেতেন কেন? আসলে চরণ বিষয়টা জানে বলে আমি আর বলার প্রয়োজন মনে করিনি। ভাবলাম তুমিও হয়তো ব্যাপারটাই অবগত। আসলে অমল গোয়ালার ভেজাল ছানা মিষ্টির ব্যবসার পাশাপাশিও তার ভেষজ বিদ্যার উপর এক অভূতপূর্ব জ্ঞান ছিল। তাই সে তার ভেজাল ব্যবসার পাশাপাশি গ্রামের লোকজনের কাছে ঔষধও বিক্রি করত। আচ্ছা, বুঝলাম এবার পুরো বিষয়টা। উনি তো দেখছি বেশ বড় মাপের অসাধু ব্যবসায়ী ছিলেন। শুধুমাত্র কয়েকটা টাকার জন্য অসহায় গরিব মানুষগুলোর এইভাবে ক্ষতি করতেন? হ্যাঁ, বিন্দু মাত্র দ্বিধাবোধ করতেন না ক্ষতি করতে। আচ্ছা ঠাকুর মশাই, তারপর কি হলো? তার বেশ কিছুদিন পর গ্রামের প্রত্যেকটি মানুষ তথা বাচ্চা, বুড়ো, জোয়ান সবাই গভীরভাবে অসুস্থ হতে থাকলো। সেই অসুস্থতা আর অমল গোয়ালার দেওয়া ঔষধে ঠিক হলো না। শহর থেকে ডাক্তার ডেকে নিয়ে আসা হলো। সে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে জানালো খাদ্য বিষক্রিয়ার কারণে গ্রামের সকলের এরূপ অবস্থা। ইতিমধ্যেই
মলয় সহ গ্রামের কয়েকজন খবর পেল অমল গোয়ালার তৈরি ছানা ও মিষ্টিতে ভেজাল মেশানোর কথা। ঠিক সেই দিনই গ্রামের 7 জন লোক মারা গেলেন। গ্রামের লোকজন এই সকল দুর্ভোগের জন্য অমল গোয়ালাকে দায়ী করল। তারই দোকানের সামনে ফেলে গ্রামের সকলের উপস্থিতিতে কয়েকজন তাকে পিটিয়ে মেরে ফেলল। কি মারাত্মক ঘটনা! হ্যাঁ, খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বেচারাকে। তাকে হত্যা করার ফলস্বরূপ সে গ্রামের কয়েকজনকে হত্যা করতে সক্ষমও হয়েছিল। কিন্তু কিন্তু আমার কারণে সেটা আর হয়ে ওঠেনি। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। মৃত্যুর পর মানুষ কিভাবে কাউকে হত্যা করতে পারে? পারে পারে আমাদের এই দুনিয়ায় যেমন শুভ শক্তি আছে, ঠিক তেমনি অশুভ শক্তিও আছে। কিন্তু মনে রাখবে, অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় সর্বদা। তারপর কি হয়েছিল ঠাকুর মশাই? একদিন সন্ধেবেলায় আমি আমার গৃহের বারান্দায় বসে মা ভবতারিণী ধ্যান করছি। ঠিক এমন সময় ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, গৃহে আছেন নাকি? এই তো, আপনি তো দেখছি বাইরেই বসে আছেন। ঠাকুরমশাই, আমাদের বাঁচান। আপনি ছাড়া আমাদের এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। আহা, শান্ত হও, বসো এখানে। এবার শান্ত মাথায় বলো তো কি হয়েছে। ঠাকুরমশাই, অমল গোয়ালা। নামটা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে ঠিক কি বিপদ ঘটেছে। অমল গোয়ালার হত্যা বেশ কয়েকজনকে মেরে ফেলেছে। সে প্রতিশোধ নিচ্ছে ঠাকুরমশাই। সে কাউকে ছাড়বে না। প্রত্যেককে বেঘরে প্রাণটা হারাতে হবে ঠাকুরমশাই। আমি থাকতে এরূপ কিছুই ঘটতে দেব না। তুমি শুধু বলো, গ্রামের সকলে এখন ঘরে আছে তো? ঘরে ছাড়া আর কোথায় থাকবে ঠাকুরমশাই? সন্ধ্যার পর থেকে তো তার উপদ্রবে কেউ ঘর থেকে বেরোতে পারছে না। যে সাহস করে বেরোচ্ছে সে আর বাড়ি ফিরছে না। পরদিন সকালে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে গায়ের কোনো এক প্রান্তে। আপনি কিছু একটা বিহিত করুন ঠাকুরমশাই, কিছু একটা করুন। আমাকে একবারটি অমল গোয়ালার দোকানের সামনে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কেন পারবো না? চলুন ঠাকুরমশাই। আমি আর মলয় হাঁটতে হাঁটতে অমল গোয়ালার দোকানের সামনে গিয়ে হাজির হলাম। সেখানে গিয়ে আমি আমার তন্ত্র সাধনার জোরে অমল গোয়ালার আত্মাকে আহ্বান করলাম। তারপর এক ছোট কলসিতে তার আত্মাটাকে বন্দি করে কলসির মুখটা ভালো করে বেঁধে দিলাম। এরপর কুবের মাঠে কবরস্থানের পাশে এক জমিতে সেই কলসি পুঁতে দিয়ে আসতে বললাম মলয়কে। মলয়ও আমার কথা মতো কাজ করলো। তারপর থেকে গ্রামের অমঙ্গল সব কেটে গেল। ঠাকুর মশাই, পূর্বের কোন জমিতে কলসিটা পোতা ছিল? এই কথা বলতেই চরণ কাকা পুনরায় আমার হাতটা চেপে ধরল। না, এবার আর আলতো করে চাপলো না, সজোরে চেপে ধরেছে আমার হাতটা। হঠাৎ দেখলাম ঠাকুর মশাই তার ঝোলা থেকে কিছুটা ভস্য বার করে চরণ কাকার গায়ে ছিটিয়ে দিল। সেটা করতেই চরণ কাকার মুখশ্রী পুরোটাই বদলে গেল। ততক্ষণে চরণ কাকা আমার হাতটা ছেড়ে দিয়েছে। ঠাকুরমশাই বলে উঠল,
কি ভেবেছিলিস তোকে আমি চিনতে পারবো না? আমার গৃহে প্রবেশ করার সাথে সাথে আমি বুঝেছিলাম যে তুই কে। শুধুমাত্র নিশ্চিত করার কারণে এতটা সময় লাগালাম। ভৈরবতান্ত্রিক, শুধুমাত্র তোর জন্য আমার প্রতিশোধ অপূর্ণ রয়ে গেছে। আজ এই অমল গোয়ালা তোকে মেরে তার প্রতিশোধের পুনরাবৃত্তি ঘটাবে। সেটা আমি থাকতে কোনোভাবেই সম্ভব নয়। তোকে আগেরবার কলসিতে বন্দি করে রেখে যে ভুলটা করেছিলাম সেটা আর করব না। এটা বলার সঙ্গে সঙ্গেই অমল গোয়ালার আত্মা ঠাকুরমশাইয়ের গলাটা চেপে ধরল। ঠাকুরমশাইও বিড়বিড় করে মন্ত্র পাঠ করতে থাকলেন। এরপর ঠাকুরমশাই তার হাতটা অমল গোয়ালার মাথায় ঠেকাতেই সে ঠাকুরমশাইয়ের গলাটা ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তৎক্ষণাৎ চরণ কাকার শরীর থেকে অমল গোয়ালার আত্মাটা বেরিয়ে বাতাসে মিলিয়ে গেল। আর ঠাকুরমশাই জোরে জোরে বলতে লাগলো, নে, মুক্তি দিলাম তোকে, চিরজীবনের মতো মুক্তি। চরণ কাকা, ও চরণ কাকা, ওঠো। আমি কয়েকবার চরণ কাকাকে ডাকার পর সে উঠে বসলো। কি হয়েছিল আমার? শরীরটা কেমন হালকা লাগছে, কিন্তু মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে। কিচ্ছু হয়নি তোমার। তোমার উপর একটি কালো ছায়া ছিল, যেটা তোমার বিভিন্ন রকম ক্ষতি করতে পারত। কিন্তু আর কোনো চিন্তা নেই, আমি সব ঠিক করে দিয়েছি। আপনাকে শতকোটি প্রণাম জানাই ঠাকুরমশাই, আমাকে এরকম গভীর বিপদ থেকে রক্ষা করার জন্য। আরে ঠিক আছে, ঠিক আছে, এত বলতে হবে না। মায়ের কৃপাদৃষ্টি আছে বলেই আজ তোমার মতো বিপদের সম্মুখীন মানুষদের সাহায্য করতে পারি। ঠাকুরমশাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আচ্ছা ঠাকুরমশাই, চরণ কাকার আর কোনো রকমের বিপদ হবে না তো? না, চরণের এরূপ কোনো রকমের আর বিপদ হবে না। তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। মা, মারে, তুই জগৎ জননী মা। তুই সকল মানুষকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করিস মা। ঠাকুরমশাইয়ের কথা শেষ হলে আমরা সেখান থেকে প্রস্থান করলাম। জীবনে প্রথম এক ভৌতিক ঘটনার সম্মুখীন হলাম, যে ঘটনা শরীরকে রীতিমতো বরফে পরিণত করার উপক্রম করেছিল। তবে একটা কথা সত্যি, অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় চিরন্তন। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন।